শুভ সময় সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথনের আজকের পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি শাফি। এবং আজকের এপিসোড আমরা সবসময় তারকাকথনের চেষ্টা করি সেলিব্রেট করবার জন্য, এবং ভেরি অফটেন উই সেলিব্রেট বন্ড। এবং প্রফেশনাল জায়গাতে যদি চিন্তা করি, পজিটিভ কম্পিটিশন বলে নেগেটিভ কম্পিটিশনের এই জমানায় বলি, আমরা আসলে বন্ড সেলিব্রেট করার সুযোগটা খুব কম পেয়ে থাকি। দিস ইজ দ্য ডে যেখানে আমরা আসলে সেই সুযোগটা পেয়েছি। এবং এমন দুজন মানুষ যারা আসলে স্ব ক্ষেত্রে ভীষণ সফল, এবং তারা আমাদেরকে অনেক দিন যাবৎ এন্টারটেইন করে আসছে তাদের কাজের মধ্য দিয়ে। এবং তারা দুজন কী বলবো কর্মক্ষেত্রে বন্ধু, এবং তারা দুজন তাদের নাম দুটো আসলে অনেক বড়, বিশেষ করে যদি বলতে চাই আজকে। এবং তারা দুজন আমার সঙ্গে আজকে রয়েছেন কাউচে, আমাদের আজকের এই হট সিটে দুজন একসাথে। আমি তাদের নাম বলতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী, এবং সেই সঙ্গে রয়েছেন সাংবাদিক, নাট্যকার, নাট্য নির্মাতা ফারিয়া হোসেন। ওয়েলকাম টু দ্য স্টুডিও। কি সুন্দর করে আমি আসলে অনেক কিছু ভাবছিলাম যে বলবো আর কি, কিন্তু ছোট্ট করে বলে দিলাম আর কি। সবচেয়ে বড় কথা ছিল না, সুন্দর ছিল। ছোট বড় ছিল। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আমার অবস্থাটা হয়েছে, আজকে আমাদের তিনজন নারী দ্বারা আমি আসলে ড্রিভেন। আমার প্রোডিউসার অনন্যা রুমা এবং আপনারা দুজন। কেমন আছেন? খুব ভালো আছি, কারণ বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, পৃথিবীর আলো দেখতে পাই, অনেক ভালো আছি। এটাই তো অনেক বড় জিনিস আমি মনে করি। রাইট। আমিও ভালো আছি, যদিও ঘর থেকে অনেক দূরে, আমি তো বাইরে থাকি। মেয়েটাকে অনেক মিস করি, হাজব্যান্ডকে মিস করি বলতেই হবে না, সংসার মিস করি। বাট এখানে আসলে এটা ইজ ডিফারেন্ট, মানে এটা আসলে বলা খুব কঠিন। মনে হয় নতুন করে বাঁচা বলে না, নতুন করে বাঁচা। দেশের অনেক সমস্যা আছে, অনেক ডিফিকাল্টিজ আছে, কিন্তু ভালো লাগাটা মন জুড়ে থাকে। নিঃসন্দেহে আপনাদের দুজনের নাম সফল নারীর লিস্টে কিন্তু অন দ্য টপ চলে আসে বলতে বলতে, স্পেশালি আমাদের ইন্ডাস্ট্রিতে, এন্টারটেইনমেন্ট যদি বলি। এবং চয়নিকা দিয়ে আমাদেরকে এত ভালো ভালো কাজ দিয়েছেন এবং এত থটফুল কাজ দিয়েছেন। সেম গোস ফর ইউ। আপনার সাংবাদিকতার একটা ক্যারিয়ার আছে, এবং আপনাদের দুজনের ক্যারিয়ার যদি এখন রসায়ন করতে যাই, সেখানে বলতে হবে যে 200টি নাটকেরও বেশি আপনার লেখা তিনি ডিরেকশন দিয়েছেন। এটা আমি শুনে অবাক হয়েছে, এটা অনেকে হয়তো জানে না, হয়তো আমরা দেখেওছি। এটা না আসলে আমরা জানান দিচ্ছি, এটা আমার প্ল্যান ছিল। আমার মনে হচ্ছে যে ইটস এ হিউজ, কারণ আমার সংখ্যা তথ্যে আমি খুব দুর্বল। মানে আমার মনে হয় যদি বলে কতটা করেছে, আমি বলবো 20 কি 60 এরকম, মানে এদিকে হতে পারে ওদিকে হতে পারে। বাট আমার নিজের লেখা নাটকে 350-এর উপরে, সিরিয়াল ছাড়া। হ্যাঁ, এখন বৌদি হচ্ছে সব ডাটা রাখে, সব হিসাব রাখে, তো ও আমাকে পাঠানো শুরু করলো না, আমার মাথায় নেই যে এত কবে কাজ হয়েছে। তখন আমি বললাম যে বৌদি আসলে 200+ মানে 250-র কাছাকাছি। তখন আমি বললাম যে লেটস ক্লেইম ইট, কারণ এটা তো কাজের, আমি তো আমার প্রচার করছি না, ওর প্রচার করছি না, কাজটা মানুষকে জানান দিতে আসলে কোনো সমস্যা নেই। তো ওইটাই মানে সবাই এভরিবডি গেট ভেরি সারপ্রাইজ যে এতগুলো কাজ হয়েছে। আমি একটুখানি বলি, সেটা হচ্ছে যে আমার লেখা যে প্রথম কাজটা, তখন তো আমি কিছু না, আমি হাউস ওয়াইফ, যদি এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো আমি যখন হাউস ওয়াইফ ছিলাম তখন তো বসে বসে লিখতাম। তো আমার প্রথম লেখা নাটক বোধ, সেটা হলো মানে প্রথম প্যাকেজের নারী নির্মাতার আসলে জেন্ডার হয় না, তারপরও নারী খুব ভালো লাগে না, আমি প্রাউড ফিল করি। ও তো তখন দাপটের সাথে কাজ করতো, মানে আমি তার কাজ দেখে মুগ্ধ হয়ে দেখতাম। সবাই ছেলেদের সাথে মেয়েদের সাথে, মেয়ে শুধু ওই ছিল। তো ও হলো ডিরেকশন দিয়েছিল আমার প্রথম লেখা নাটক 96-এর 8ই ডিসেম্বর, মানে মুক্তিযুদ্ধের মাসে। 96 ছিল? হ্যাঁ, 96। ওকে, আমি ওই যে বললাম নাম্বার তো উনি ভালো মনে রাখেন। হ্যাঁ, মানে আমার লেখা কোশ্চেন হ্যাঁ, ও হলো ডিরেকশন দিয়েছিল। তখন তো প্যাকেজ ছিল, তো মোস্তফা কামাল আঙ্কেল ছিলেন টিভিতে। তো আমাদের মানে বিজয়ের মাসে গিয়েছিল আর কি মুক্তিযুদ্ধের। প্যাকেজটা অনেকে বুঝে না, প্যাকেজটা বুঝিয়ে বলবেন আজকে। প্যাকেজ মানে কি আসলে? মানে এক পর্বের নাটক? হ্যাঁ, প্যাকেজ না, এক পর্বের নাটক। প্যাকেজ মিন্স হলো, আগে তো খালি বাংলাদেশ টেলিভিশন ছিল, তো ওখানে তো ওদের নির্মাণাধীন সবকিছু হতো, যেমন রিহার্সাল হতো, ওরাই কাস্টিং, ওদের সবকিছু স্টুডিওতে, মানে ওটা ফিক্সড। কিন্তু যখন প্যাকেজ মিন্স হলো যে খুলে দেওয়া, দরজাটা খুলে গেল। কি খুলে গেল? এখানে একজন নির্মাতা তার মনের মতো কাজ করবে, একজন রাইটার মনের মতো লিখবে, বাইরের থেকে সব টেকনিক্যাল সাপোর্টটাও বাইরের থাকবে। ওরা তখন কিনে নিল, মানে স্পন্সর নিয়ে যেত, এরকম মানে জাস্ট
ওপেন এখন যেভাবে হচ্ছে এখন যেভাবে হচ্ছে হ্যাঁ, সেটা মানে তখন এটা শুনো 30 বছর আগে হয়েছিল, যেটা গত বছর ডিসেম্বরে 30 বছর হলো। পূর্ণ হলো। এটা মানে স্বাভাবিকভাবে হয় না যে তখন বিটিভি থেকে বিটিভি স্টুডিওতে হতো আর বাইরে 2-1টা শট হতো বা হতো, মানে হঠাৎ করে আসলো যে ওপেন করে দিচ্ছে, বাট সোমবারে 1 ঘন্টার একটা নাটক আর কি, প্রতি সোমবারে মাসে 4টা। সেটা কিন্তু বিশাল ব্যাপার ছিল যে টোটাল আউটডোর এবং অনেক কিছু গ্ল্যামার বা এভরিথিং ইজ ডিফারেন্ট টাইপের গল্প, যদিও বলা যেত না তখনও প্রেমের নাটকই বেশ পারিবারিক নাটক হতো, বিকজ এটা একটা সেফ। তো এই যে ইন্ডিপেন্ডেন্ট মুভি যেটা, সেটাই আসলে শর্ট ফর্মে তখন শুরু হয়েছিল। Okay. এটা একটা রেভলিউশন কিন্তু ছিল। কত বড় গল্পটা জানলাম, এটা অনেকে জানেও না হয়তো ঠিক করে। জানি না তো, এবং জানলে নিউজ হতো। না শোনো, প্যাকেজ শব্দটা নিয়ে আমাদের অনেক আপত্তি ছিল তখন, এবং বলতো যে প্যাকেজ কেন, তো আমার ধারণা ওই যে পার্সেল নাটক তার বলা যায় না, যে এটা একটা এখন আমি প্যাকেজ। মেক সেন্স করছে, এখন আমি বুঝতে পারছি যে কেন একটা package টোটাল জিনিস জমা দেয়া হতো এবং তারা Full package স্পন্সররা টা কিনে হ্যাঁ। নিয়ে তখন কিন্তু খালি বাংলাদেশ টেলিভিশন, সো কি হতো ধরেন 10 কোটি মানুষ, আমরা কিন্তু এই সোমবার 8:40 নাটক দেখার জন্য কিন্তু পুরো পরিবার বসে, মানে আমাদের ফ্যামিলিতে কি হতো, আরে আজকে তো নাটক আছে, রাস্তাঘাট তাড়াতাড়ি খালি হয়ে যেত সবচেয়ে বড় হ্যাঁ, কথা। রাস্তা খালি হতো এবং পড়াশোনা শেষ করে একদম বসে থাকতে হবে, এটা হবে, এরকম একটা ব্যাপার ছিল আসলে। এই জায়গাতে একটু জিজ্ঞেস করি, দুজনকে জিজ্ঞেস করি যে এখন যে অবস্থা, এখন তো আমাদের ডাইভার্সিফাইড প্ল্যাটফর্মস, আমাদের দেখার জায়গার আসলে সিনেমা হল পর্যন্ত যেতে যেতে আমাদের অনেক কিছু দেখা হয়ে যায় বাড়িতে বসেই। এবং আপনাদের শুরুটা যে 96 থেকে ধরে, আপুর আরও আগে থেকে নিশ্চয়ই, হ্যাঁ, এই যে এত 95 থেকে। হ্যাঁ 95 থেকে 1 বছর আগে থেকে, তো সেই জায়গা থেকে আজকে মানে আপনাদের মানে কি বলবো মনোভাবটা কি আসলে আজকে কাজ করার ক্ষেত্রে, মানে এত বড় যে পরিবর্তন, তুমি হাউ ডু বলো। ইউ মানে ইভ্যালুয়েট আসলে পরিবর্তন তো আসবে, সময়ের সাথে তো তাল মিলাতেই হবে। এপিটোপিট কিন্তু এটা কারণ আমরা কিন্তু 90s না, আমরা কিন্তু খুব লাকি, আমরা কিন্তু সব অনেক কিছু দেখেছি। আমরা ডিজিটাল দেখেছি, আমরা আমাদের পারিবারিক বন্ধন দেখেছি, বড়দের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় ওটা দেখেছি, আমরা প্যাকেজ দেখেছি, মানে খালি বাংলাদেশ টেলিভিশন ছিল, পরে চ্যানেল আই, এটিএন বাংলা, এনটিভির যাত্রা দেখেছি। সো আমরা কিন্তু তারপর আমরা ডিজিটালাইজেশন দেখেছি, সবকিছু আমরা অনেক কিছু দেখেছি, ফেসবুক দেখেছি, ইউটিউবে যখন আসলো এগুলোতে কিচ্ছু ছিল না তখন। না। সো আমরা কিন্তু লাকি, আমরা অনেক কিছু দেখেছি। তো সময়ের সাথে তো তাল মিলাতে হবে, এবং সময়ের সাথে যেটা হয়, মানে যেটা আমার ভালো লাগে যে অনেকগুলো দরজা খোলা, এখনের নির্মাতারা এটা হবে না এটাই দিতে পারবে, এটা হবে না এটাই দিতে পারবে। সো আমরা যখন কাজ করেছি তখন একটা কম্পিটিশন ছিল কিন্তু আসলে এখন কি সেটা একটাই। নেই? এখন আছে, কিন্তু এখন মনে করেন আমার যদি এনটিভিতে না হয় আমি মাছরাঙা দিব, মাছরাঙায় না Okay. হলে চ্যানেল আই দিব, চ্যানেলে না হলে বাংলা ভিশন দিব, পরীক্ষার অনেকগুলো হল তখন দরজা না? একটাই ছিল আর কি। তখন কিন্তু হল একটাই ছিল, এবং একটা থাকলে কি হয় বুঝে নেন কি হয়। না শোনো, আরেকটা জিনিস ছিল যে ধরো তুমি যখন প্রথম নাটকটা, তো আমার প্রথম নাটক সুপার হিট হয়েছিল, কারণ মৌয়ের প্রথম অভিনয়, মৌ তখন তুমুল জনপ্রিয় একজন মডেল, এখনো জনপ্রিয়, মানে এখনো ওই only সময় one মৌ। ওই সময়ের ফেমটা না কল্পনা করা খুব কঠিন, কারণ ঘর থেকে বের হতে পারে না টাইপের। একদম। আচ্ছা, টনি ডায়েসকে নিয়ে আমি প্রথমটা করলাম, তখন কিন্তু স্পন্সর থেকে বলা হচ্ছে আরো নাটক করতে বিটিভি থেকে, কিন্তু আমি যদি আজকে জমা দিই এরকমও ছিল যে 8 মাস পরে, এরকম হয়েছে বিকজ হ্যাঁ মাসে হ্যাঁ, 4টা serial। নাটক, বুঝছো না? ও ইয়েস, Serial হল তো একটা একটা নাটক। হল তো একটা হ্যাঁ, একটা 1 ঘন্টা, এবং 8 মাস পরে আসতে হবে, কিন্তু এইগুলো নিয়ে না ফ্রাস্ট্রেশন ছিল না, বিকজ তখন হলো যে একটু পর পর কাজ করে ঠিক আছে 8 মাস পরে আসবে, দেন তার 2 মাসের মধ্যে হয়তো বা আসবে। আচ্ছা। আস্তে আস্তে কিন্তু এটা বাড়লো কোথায় একটা সময়, যে তারপরে সিরিয়াল শুরু হলো। আর এটা কি শোনো, সময় চেঞ্জ হবে, একটা সময় মনে হয়েছিল যে আসলে কতটুকু আর কাজ করতে পারবো এখানে, কিন্তু তখন আমরা কিন্তু কল্পনাও করিনি যে এই পর্যন্ত আসবে, বিকজ ভবিষ্যৎ কেউ জানে না। লাস্ট 10 বছরে মিডিয়া বা ধরো টেকনোলজির যে 12 বছর ধরো যে পরিমাণ চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আজকে থেকে 20 বছর আগে স্বপ্নেও কল্পনাও করা ভাবেনি কেউ। যেত না। আমি 2001-এ আমার বিয়ে হলো, আমি আমেরিকায় চলে গেলাম, তখন আমার মনে হয়েছিল যে আচ্ছা আর কি করব, মানে বছরে 4টা নাটক করব, মানে মিডিয়ার আকাশটা তো আসলে এতটুকুই, মানে ঠেলে ঠেলে যে কোথায় চলে যাবে ভাবা যায়নি। কিন্তু একটা সুবিধা হচ্ছে যে যেখানেই থাকুক টেকনোলজির জন্য সেখান থেকে কাজ করতে পারছে, বাট বিনোদনের সাইজ, বিনোদনের ব্যাপ্তি ছোট ছোট হয়ে আসছে, মানে দেখো 2 মিনিট, হ্যাঁ। 3 মিনিট, 1 মিনিটের কাজ মানুষ বেশি Reels এ চলে দেখে, আসছি আমরা। কারণ অস্থির। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, কি করবে? আগে আসলে আমরা আসলে কি করতাম আগে, ধরো আই ডোন্ট নো, যখন আমরা ফোন ভাবতাম, ছিল না, থটফুল ছিলাম। না আমরা আসলে যেটা করতাম, আমার এখনো মনে পড়ে, ভোরে ওঠা তো একটা অভ্যাস, তা আমার মার থেকে আমার বাবা, আমি মাকে থ্যাংক ইউ দিব, মানে অনেক ভোরে উঠলে কিন্তু পুরো দিনটা পাওয়া যায়, সকাল দেখা যায়। তো আগে যেটা ছিল, আমরা কোনো একটা উঠে আমরা পড়াশোনা করতাম বা গানের রেয়াজ করতাম,
এবং গল্পের বই পড়তাম, এটা আমাদের বইয়ের পোকা ছিলাম আমরা অনেক। এবং সিডি প্লেয়ার, তখন তো সিডিও ছিল না, ক্যাসেট প্লেয়ারে আমরা কিন্তু ক্যাসেট কিনতাম, আমরা ভিউ কার্ড কিনতাম, ভিউ কার্ড জমা ভিউ কার্ড তো কেউ চিনবেও না হচ্ছে এক্স্যাক্টলি। আমরা স্ট্যাম্প কিনতাম, কিন্তু স্ট্যাম্প কয়েন, মামুনি আমাদের স্ট্যাম্প অ্যালবাম কিনে দিতে, অনেক সুন্দর সুন্দর মানে আমাদের স্মৃতি আছে কিন্তু মেমোরি। আমি ইন্টারাপ্ট করি একটু, আমি প্রথম শুটিং যখন করতাম এত বড় বড় ক্যাসেট ছিল, বেটা হ্যাঁ বেটা ছিল, না বেটা না, আরো আগে একদম বড়টা, যেটা এডিটিং এর সময় প্রতিবার আলাদা করে খাড়াস করে উঠতো, তারপরে বেটা আসলে যখন তখন আল্লাহ ছোট, এখন যেটা ছোট লিখতে বেটা তোমার কাছে বড় মনে হতো, বেটা মনে হতো আল্লাহ কি সুন্দর, কারণ ক্যারি করতে হতো, বিশেষ করে আউটডোরে গেলে তোমার সব কাঁধ ব্যথা হয়ে যেত, অনেক সিরিয়াসলি মানে এটা ক্যারি করা একটা ব্যাপার ছিল, কিন্তু সবকিছু ছোট হয়ে আসছে। আর গল্পগুলো ছিল মনে করেন আগের যারা মানে আগে যারা কাজ করতেন বা আমাদের আগেও যারা অভিনয় করতেন, ওই নাটকগুলো কিন্তু আমাদের মানে মনে আছে, এখনো কিন্তু মনে আছে প্রত্যেকটা নাম, প্রত্যেকটা গল্প। হ্যাঁ, আর এখন অনেক কাজ স্বাভাবিক স্প্যান কমে গেছে অনেক, কিন্তু এখন অনেক ভালো কাজ হয়, অনেক নতুন নতুন নির্মাতা। আমার সবসময় মনে হয় ইয়ং ব্লাড সবসময় পজিটিভ, সো ওই জায়গা থেকে ভালো নাট্যকার, ভালো নির্মাতা অবশ্যই এসছে সময়ের সাথে, কারণ চারিদিক দেখে দেখে তো মানুষ তো মানে শিখে তো ভালো কিছু করারই চেষ্টা করছে। খারাপও অনেক আসছে, টু বি ভেরি খারাপের মাঝে কি ভালোটা হারিয়ে যাচ্ছে এরকম না, ভালো সবসময় থাকবে। আমি সবসময় একটা কথা বলি যে মানে আলো বেশি কালো কম, ভালো বেশি খারাপ কম। হ্যাঁ, কিন্তু খারাপ স্বল্প সময়ে অনেক হইচই করে আমার ধারণা, কারণ তুমি যদি ভিউয়ের কনটেক্সটে আসো, তাহলে আমি একটা নাটকে দেখছিলাম, মানে আমি নামটা আমি এখানে বলতে পারবো না, মানে জামাই এবং বউ দিয়ে দুইটা শব্দ, আমাকে মনে হলো যে আচ্ছা একটা নাটকের নাম হিসাবে কার মাথায় আসতে পারে যে এরকম জামাই ওরকম বউ, এটা কার মাথায় আসতে পারে? তো খেয়াল করে দেখলাম যে প্রচুর ভিউ, তো যারা দেখে তাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে আসছে। হ্যাঁ, ভিউ কন্ট্রোল করে, কিন্তু ভালো জিনিসের অনেক ভিউ আছে, একটু কন্ট্রোভার্সিয়াল হতে হয়। আর আগের একটা ছিল কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কোয়েশ্চেন আসবে আমরা কিন্তু কিছু লিখতে পারতাম না। একটা কথা জিজ্ঞেস করি, আজকের যে ওয়ার্ড ভাইরাল যেটা বলি আর কি, ধরে পপুলারিটি বলি, পপ কালচার যদি বলি, তখন ভাইরাল হওয়ার জন্য বা তখন পপুলারিটি পাওয়ার জন্য নাটকের কি হতে হতো, কোন জায়গাটা? কিচ্ছু না, পত্রিকার একটা আসতো অমুক নাটক, এটা দেখেই সবাই টেলিভিশনের সামনে বসতো, কিচ্ছু ছিল না এগুলো। আর আরেকটা কি, আমি জার্নালিজমে তো আমার জীবন তো আসলে জার্নালিজম, আমি যেমন তোমাদের বলছিলাম যে মানে ডেজিগনেশনে কি দেওয়া হবে, আমি বললাম প্লিজ সাংবাদিক আগে। হ্যাঁ, কারণ ওইটা আমার শুরু, এবং ওইখান থেকে সব কানেকশনস আর ব্যাপ্তিটা। হ্যাঁ, আমি সাদাত চৌধুরীর সাথে কাজ করেছি আমার শুরু ওনাকে দিয়ে, এবং উনি কিন্তু সবসময় বলতো যে কোনো গসিপে যেও না, গসিপ আমাদের দরকার নেই, অডিয়েন্স চায় নিউজ, মানে তারকার ব্যক্তিগত জীবন, গসিপের দরকার নেই। বাট এখন হ্যাঁ, সময়ের সাথে যদি তুমি আর্টিস্টরাই তো দিচ্ছে না, ঘর থেকে তো দিচ্ছে, কাজে ভাইরাল ওইটা না, ওই যে ভিউ একটা ব্যাপার আছে, যে ভিউ হলে টাকা আসছে। এখন সিস্টেম যেরকম হবে অনেক মানুষই সেটাকে এক্সপ্লোর করবে না, যে হু ডাজন্ট ওয়ান্ট ইজি মানি। তারপরে যদি হয় যে ফেমের সাথে যদি হয় আমার টাকা থাকতে হবে, এই জিনিসগুলো তো জড়িত হচ্ছে। আগে ছিল যে বেসিক নিউজ একটা তারকার কাজ সম্পর্কিত, এখন সেটা না, এখন সাংবাদিকরা আবার সেটাও করতে পারে না, বিকজ আর্টিস্টরা বিয়ে হলেও তো তারাই দিয়ে দিচ্ছে উই গট ম্যারিড, ডিভোর্স হলেও দিয়ে দিচ্ছে উই গট ডিভোর্সড। হ্যাঁ, সো জিনিসটা ওইরকম হয়ে গেছে। ভাইরাল আসলে পপুলার না, ইটস নট ভাইরাল, কিন্তু ভালো মন্দ সবই হয়। যেমন ও যেমন বললো, আমার কাছে আরেকভাবে ভাবে, খালি কলস অনেক বাজে না, ভরা কলস কিন্তু আস্তে বাজে, কিন্তু পরে গিয়ে ভালো করে বাজে। হ্যাঁ হ্যাঁ, পরে যে নাও ভালো করে বাজে, ভালো জিনিস সবসময় থাকবে আমাদের আশেপাশে, কিন্তু ভালোই বেশি, ভালো বেশি না থাকলে কিন্তু আমাদের কাজ করা টাফ হতো। দুনিয়া কিভাবে চলে? খারাপ মানুষ সংখ্যায় খুব কম, কিন্তু ওদের বাজনাটা অনেক বেশি, ওদের আওয়াজটা অনেক বেশি, কিন্তু এই আওয়াজটা আসলে সবসময় থাকবে না। ভালো কিছু ভালো নয়, সব ভালোই সুন্দর হয়। হ্যাঁ, কিন্তু ভালো কিছুই আসলে টিকে থাকবে। তারপর আরেকটা জিনিস, তাহলে আমরা কেন এখন একজন আফজাল হোসেন, একজন মাহফুজ আহমেদ, একজন মৌ, একজন নোবেল, এগুলা কেন এখনো জল করে কেন? একজন রাজ্জাক, একজন কবরী, তাই না? রাইট, বিগ নেমস, মানে তাদের সঙ্গে তো আমাদের আসলে নামগুলো বলতেও অনেক ভালো লাগে। সেই আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, ভুলে যাবো পরে, সেটা হচ্ছে যে আপনাদের সময় যখন আপনারা স্টার্ট করলেন প্রফেশনাল জার্নি, তখন হোয়াট ফর ইয়োর চ্যালেঞ্জেস বাই দ্যাট মোমেন্ট, বাই দ্যাট টাইম অফ প্রফেশনালিজম, এবং সেই সময় নারী বলতে চাই না, নারী নির্মাতা, তারপর বলতে সঙ্গত কারণেই বলছি প্রশ্নের জন্য, নারী নির্মাতা হিসেবে চ্যালেঞ্জেসগুলো কি ছিল সেই সময়? তখন যা ছিল এখনো মোটামুটি তাই, মানে তখনও আমাকে প্রমাণ করতে হতো, আমি প্রমাণ করতাম না, আমি জাস্ট কাজ করতাম, কথা বলতাম না বেশি,
যে আসলে নিজে করে না, মানে অ্যাজ ইফ একটা মেয়ে ডিরেকশন প্রোডাকশন, যেমন আমার নিজে প্রোডাকশন হাউস, আমি ওর সবচেয়ে বেশি প্রোডিউসার মেবি, ও বলে আমি বিশ্বাস করি। অনেকেই বলবে হ্যাঁ 60-70টা সিরিয়ালও আছে, হ্যাঁ উইথ সিরিয়াল। এখন আমি তখনও চুপচাপ থাকতাম, আমাকে মানে মনে করা হতো আচ্ছা প্রোডাকশন, হ্যাঁ আমি অনেক ইয়াং ছিলাম, সেটা একটা রিজন, আনম্যারিড ছিলাম সেটা হতে পারে একটা, যে ও লেখেও না, ও ডিরেকশনও দেয় না, প্রোডাকশনটা নিয়ে কথা বলতো না, ওইটা আমাকে প্রমাণ করতে হতো না, আমি জাস্ট কাজ করতাম। একটা সময় সবচেয়ে বড় শত্রুরাই এসে আমার সাথে কাজ করতে চেয়েছে, এটা আমার বিজয় ছিল। এখনো ওকে ওই সেমটাই ফেস করতে হয়। মানে আমার হলো আমি কিছুই পারি না, আমি সারাদিন সেটে মোবাইল দেখি, মোবাইল স্ক্রল করি। এখন তো মোবাইল দেখে চয়নিকা দিকে, কিন্তু তখন কি করতে, তখন চ্যালেঞ্জেস কি ছিল? তখন এখন কিন্তু এটা জানি কিছু পারি না, কোনো কিছু এখন তো এভাবে বলে কিছু পারি না আমি, আমার সবকিছু অন্যরা করে দেয়, খুবই ভালো, গুড। এতদিন মানে 24 বছর এভাবে অন্যরা করে দিল আর আমি এভাবেই আসলাম, ভালো। এটা একটা, এখন হলো এটা। আর হলো তখন ছিল আমাকে এরকম করে বলা হতো যে সব বুকড, কিন্তু আপনি যদি সৌমি বিপাশা একসাথে 14 বছর আগে অভিনয় করেছে, যদি আপনি সৌমি বিপাশাকে একসাথে নিয়ে আসেন, মানে এক্সক্লুসিভ কিছু করেন, তাহলে আপনাকে দেয়া হবে। মানে কি আমাকে কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে যে ভালো কিছু আমাকে করে, এরকম যেমন তিন্নি তো অনেকদিন করে না, কিন্তু এত ভালো করে। মাহফুজ তিন্নি একটা আনেন না, একটা কেউ তো পারছে না, মানে কঠিন যেগুলো কেউ পারছে না, পপুলার চয়েস আর কি, হ্যাঁ যেগুলো কেউ পারছে না, ওগুলো আর কি আমাকে দেয়া হতো, তুমি এগুলা নিয়ে আসো, ইফ যদি পারে, যদি তাহলে হবে। হ্যাঁ পুরো পারতেন তো নিশ্চয়ই। হ্যাঁ তখন তো জেদ কাজ করতো না। আর আমার সবসময় একটা জিনিস হয় যে আমি জানি যে কাজকে ভালোবাসি, কাজের সাথে প্রেম করি। আমার কাছে মনে হয় আমি যদি আমার কাজটা ভালোবাসা এবং যত্ন ভালোবাসা, মানে আমার মা এক সময় বলতো যে তুমি কি চাও, লক্ষ্মী না সরস্বতী? তা আমি বলতাম লক্ষ্মী কি আর সরস্বতী কি? বলছে লক্ষ্মী হলো টাকা আর সরস্বতী হলো নেম ফেম। আমি বলছি ভাই আমি নেম ফেম চাই, তখন বলেছিলাম, এখন মনে হয় যে ভুল হয়তো, যে টাকাটার অনেক প্রয়োজন। যদিও আমরা কিছুই মানে আমি যেটা করেছি সেটা আমার কাছে মনে হচ্ছে একদম ঠিক আছে, কারণ আমি এটাই চেয়েছিলাম যে আমাকে চিনবে না কিন্তু আমার নাম চিনবে, চয়নিকা চৌধুরী, ও বাংলাদেশে একজন আছে, নাটক বানায়, সিনেমা বানায়, মানে আমি এটা চেয়েছিলাম। সো আমি ওই সরস্বতীকেই বেছে নিয়েছি। তো এবং আমি বিশ্বাস করি যে যদি একজন মানুষ, সেটা ছেলেই হোক মেয়েই হোক, ভালোবাসা যত্ন দিয়ে এবং কাজকে একদম খুবই কি বলে একদম প্রেম, এইভাবে যদি সে কাজটা করে, যে কোনো জিনিসই করে, সেটা তার সে লক্ষ্যে পৌঁছাতে পারে, তার যতই বাধা আসুক। আচ্ছা তোমার প্রশ্নের বাইরে আমি একটা বিষয় তুলতে চাই, সেটা হচ্ছে যে মানে আমার স্ট্রাগলিং লাইফ ও সবচেয়ে ভালো জানে। না স্ট্রাগল তো ধরো আছে, মানে ইটস লাইক এখন পর্যন্ত তোমাকে প্রুভ করতে হবে। আর মেয়েদের কিছু ব্যাপার থাকে না, তুমি তো সংসার, তুমি না আমাদের সংসারটা মাথায় থাকে, হ্যাঁ যে খোঁজ নেয়, এটা একজন পুরুষের সেইভাবে হয়তো দরকার হয় না। মেয়েকে, মাকে, ওয়াইফকে করতে হবে তা না, সে করবেই, বিকজ ওইটা তার প্রায়োরিটি। হ্যাঁ আচ্ছা ওগুলা থাকে এবং ওটা জয় করে, ওটা কিন্তু আমাদের জন্য কোনো বাধা না, ওটা হলো আমার এক্সট্রা, মানে ধরো দ্যাট ইজ প্রাইম, দেন আই গো টু ওয়ার্ক। আচ্ছা আমি অন্য একটা বিষয় বলি, যেটা যে আমার মনে হয় যে ডাটা খুব জরুরি যে কোনো ক্ষেত্রে। এই জিনিসগুলো হয় কিনা জানি না। আই ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল ডিরেক্টর, বাট বেশ কিছু জায়গায় এসছে, যার জন্যই আমি আসলে একটু, আমি বলছি এটা চ্যানেল আই ইজ মাই সেকেন্ড হোম, বলছি এই জন্য জিজ্ঞেস করতাম আপনাকে একটু পরে, আপনি বলে হ্যাঁ বলে দিন প্লিজ। যে জিনিসটা যেটা যে বেশ কিছু কয়েকটা জায়গায় লেখা আসছে নারী নির্মাতাদের ইতিহাস নিয়ে বা কিছু, সেখানে আমার নাম নেই। আমি কিন্তু 1995-এর ফেব্রুয়ারি থেকে স্টার্ট করেছি, মানে জাস্ট প্যাকেজ শুরু হওয়ার 1.5 মাস পরে। দেন 2006 পর্যন্ত আমি ডিরেকশন দিয়েছি 35টার উপরে, এবং সিরিয়াল আছে এর মধ্যে। 2007 আমার মেয়ে হলো, তারপর আমি কোনো ডিরেকশন দিইনি। বাট কথা হচ্ছে টক শো ইজ অলসো ডিরেক্টিং, ইটস মেকিং টু। আমি অনেক বড় বড় টক শো করেছি যেটা চ্যানেল আইতেই গেছে। হঠাৎ করে দেখলাম যে ওই নারী নির্মাতা, এবং মানে নারী নির্মাতাদের নিয়ে লেখাটা আমার নাম নেই। তখন আমার যেটা হয়েছিল, প্রথমে আমি মনে করেছিলাম যে ওকে ফাইন, ইট উইল বি দেয়ার, বা লাইক হু কেয়ার্স টাইপের। দেন সেকেন্ড আরেকটা লেখা আসলো যেটাতেও আমার নাম নেয়, অ্যান্ড দ্যাট ব্রোক মি আউট, লাইক আমাকে ছাড়া বাংলাদেশের যদি নারী নির্মাতাদের ইতিহাস লেখা যাবে না, আমি ক্লেইমিং ইট। তখন আমার মনে হলো যে আসলে ডাটাটা এত জরুরি, এবং এই সময় যদি হয় ডিজিটালাইজেশনটা খুব জরুরি। হ্যাঁ
আমাকেই আমার জানা, এর জন্য আমি বৌদির একটা জিনিস খুবই পছন্দ করি এবং এখন আমি বলি যে শি ওয়াজ অন দ্য রাইট ট্র্যাক ফ্রম দ্য বিগিনিং। কারণ ও এই পুরা জিনিসটা কিন্তু ও জানায় সবাইকে, সবাই জানে যে ওর 450+ হয়েছে, বিকজ ও জানায়। আমি জানাই না, আমার হলো একটু পিছনে থাকা, একটু লুকিয়ে থাকা টাইপের মানুষ। তখন আমার মনে হলো যে এটা কিন্তু আমার জন্য না, আসলে এটা আমার মেয়ের খুব মিডিয়া সম্পর্কে আগ্রহ আছে। শি ইজ গোয়িং টু বি 18 সুন, এবং ও থিয়েটার করে, লেখালেখি করে ওখানে হাই স্কুলে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে। তো ও যদি কখনো ওর মাকে নিয়ে কিছু করতে চায়, আমি কোথাও নাই ওই সেন্সে আসলে, রাইট? মানে আমার সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আমি মানে কয়েকজন ফ্রেন্ড নিয়ে, মানে প্রাইভেট আমার শুধু ফেসবুক ছাড়া কিছু নাই। সো ওইটাতে আমার মনে হলো যে না, যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে ইউ হ্যাভ টু বি পার্ট অফ ইট। সো সেই জন্য আসলে এই জিনিসটা করা, যে ডিজিটালাইজেশনের যুগে ইউ হ্যাভ টু বি দেয়ার, তোমার নিজেকে জানা যেতে হবে। হ্যাঁ, তো ওইটার জন্য এবার মনে হয়েছে যে অনেক একটু বেশি হচ্ছে, বাট দিস ইজ অল প্ল্যান্ড অ্যান্ড উই রিয়েলি ওয়ান্ট ইট। এবং আমার মনে হয়েছে যে আমাদের একসাথে কাজটাও আসলে, আমার আসলে ওই যে সিরিয়াল যেটা আমার আসলে মানে উপরওয়ালা দিয়েছে, এটা গড গিফটেড, আমার সব মনে থাকে। আমার কিন্তু প্রথমে কোথাও লেখা ছিল না যে ব্রেন অনেক শার্প, কারণ তখন হলো যেটা হতো, যে নাটকটা করতাম ওটা তো চ্যানেলে দিয়ে দিতাম, বিটিভিতে বা যেখানেই হতো, একটা কালেকশন আমার থাকতো আমার নিজের জন্য, আমার ছেলে মেয়ের জন্য রেখে গেলাম, ওরা দেখবে। তখন তো ভিসিডি ছিল, ডিভিডিও আসে না, তখন শুধু ভিসিডি, হ্যাঁ, ওগুলো কিছুই ছিল না তখন। তো ওইভাবে লেখা থাকতো। তো আমার যেটা হয়েছিল, আনন্দালতে আমার একটা ইন্টারভিউ, তখন আমি জানি 2009 21শে নভেম্বর আমার 100তম নাটকের শুটিং। অরুণ চৌধুরীর লেখা, মাহফুজ আহমেদ অভিনীত একক নাটক, ও একাই অভিনয় করেছে পুরো নাটকে। আর একটা গান ছিল দেশের, সেটা হচ্ছে ও আমার দেশের মাটি, না ধনধান্যে পুষ্পে ভরা। এটা আমারই যারা নাটক করেছে সব সেলিব্রিটি 18 জন, তাদেরকে নিয়ে তারা এই গানটা গেয়েছিল, মানে টিভির মধ্যে দেখা গিয়েছিল, এটা আমি শুট করেছি। এই চমকগুলিতে চয়নিকা চৌধুরী দিয়েছেন আমাদের সব সময় মজার। হ্যাঁ, এইটা যখন করি, আনন্দল আমার একটা ইন্টারভিউ করবে, আমাদের রেজানুর ভাই, সব ঠিকঠাক, আমি ইন্টারভিউতে যাব, হঠাৎ করে রেজানুর ভাইকে, আমারই কলিগ অনেকে বলে 2000, উনি আসলো 2001-এ, 2009-এর 8 বছরে সে কিভাবে, 7 বছরে কিভাবে 100টা হয়, দেখে আপনি খোঁজ নিয়েছেন, খোঁজ নেন, লিস্টটা নেন, আপনি 100তম নাটক নির্মাণ, এটা তো হতে পারে না। তো আমাকে জাস্ট রাতের বেলা ফোন দিল রেজা ভাই, বলে আচ্ছা আপনার কোনো লিস্ট আসছে? না তো রেজা ভাই, কেন? বলে কেন, আইলে তো একটু দরকার ছিল। আচ্ছা ভদ্র তো উনি খুব, আচ্ছা আপনি আসেন কালকে। আমার তখন খুব প্রেস্টিজে লেগে গেল, সম্মানে লাগলো, কি বলে। আর আমার সব মনে থাকে, আমার কিছু ভিসিডি পেলাম, ওগুলো আমি লিখলাম, আর যেগুলো মনে আছে। তখন আমি ফোন দিলাম রুম্মান রশিদ খান, ও আমাকে এটা হেল্প করেছিল। রুম্মান, দেখো তো এরকম অবস্থা। ও আবার খুব সব মনে থাকে, কোথায় দিন খান, মানে আমার মতোই আর কি, আমার থেকেও বেশি, এক ধাপ বেশি আর কি, ও একটু বেশি। তা আমার যেমন শুধু আমারটা মনে থাকে, বা আমার আর্টিস্ট, ও আবার সবারটা মনে থাকে। ওকে বললাম, ও বলে আচ্ছা আপনি টেনশন নেন না, আমার যেগুলো মনে আছে আমি লিখি, আপনার যেগুলো মনে আছে আপনি লিখেন। এই দুজনেরটা মিলে তখন দেখলাম 100 না 103, 103 বেশি হলো। তখন আমি গেলাম, আমি ওটা ওনাকে কিভাবে দিয়েছিলাম জানেন? সিরিয়াল, নাটকের নাম, নাট্যকারের নাম, শিল্পীর নাম, কোন চ্যানেলে, কয় তারিখে, এবং ওটা আমি মানে এখনো আছে, ওকে আমি সেদিনও তো পাঠিয়েছি, পুরাটা। এই যে তখন আমার একটা শিক্ষা হলো না, যে 101, ও বললো না যে বৌদি জানায়, আসলে আমার পেজে আমি কখনো কাউকে নিয়ে নেগেটিভ লিখি না, কখনো কারোর মানে উদ্দেশ্য প্রণোদিত বা কারোর উপরে হিংসা হয়ে কোনো কাজ, কাউকে ছোট করা, এগুলো আমি কখনো করি না। এটা আমার পারিবারিক শিক্ষা। কিন্তু আমার ওখানে আমি কি লিখি? আমার কাজের লিখি, আর কেউ মারা গেলে অথবা কেউ তার জন্মদিনে, আর কারোর ভালো কিছু, সেটা যেই সিনেমা বানাক, যেই ভালো করুক, তাকে আমি একটা উৎসাহ দিই। That is exactly why we মানে aspire to be you, like you guys, এবং হচ্ছে যে আমরা ইন্সপিরেশনের জায়গাতে আপনাদের কল্পনা করি সব সময়, এবং নিশ্চয়ই অনেকেই করে। এন্ড এখন জিজ্ঞেস করতে চাই যে সামনে যেহেতু ফেব্রুয়ারি চলছে, সরি ভাই, এবং সেখানে যদি জিজ্ঞেস করি যে কাজ কিছু আসছে কিনা আমাদের জন্য অ্যাজ গিফট, আপনাদের একসঙ্গে বা আলাদা? আমাদের একসাথে একটা কাজ আসছে 14 তারিখ, সেটা লেজার ভিশন ইউটিউবে দেখা যাবে, তার আগে এটিএন বাংলায় যাবে। ওটা হচ্ছে আছি ভালোবাসায়, একটা লাভ স্টোরি, ফারিয়া হোসেনের লেখা, খুবই সুন্দর। মানে আমি যখন পড়লাম তখন কাঁদলাম। এবং যারা অভিনয় করলেন, পার্থ শেখ এবং নবা, ওরা যে অ্যাক্টিংটা করেছে, ওদের অ্যাক্টিং দেখেও আমাদের কান্না চলে এসছে।
এবং গান গিয়েছে সাদিয়ার উপমা, গানটাও খুব সুন্দর, এই প্রজন্ম পছন্দ করবে। আর আমার প্রডিউসাররা খুবই ভালো, লেজার ভিশন প্রযোজক। তো সব কিছু মিলিয়ে এটা খুব সুন্দর করে বানানো হয়েছে, যেহেতু লেটেস্ট একটা কাজ। সো আমি তো একটু আরো একটা কথা বলতে চাই সরল দর্শক হিসেবে, যে আগে যে নাটক দেখে বা সিনেমা সরল দেখে দর্শক মানে বেশি ক্রিটিসিজম করতে যাব না, আমরা নরমালি বলতেছি খুবই সাধারণ দর্শক হিসেবে, তখন যে দেখে আমরা কাঁদতাম না, উই উইশ টু ফিল ভেরি এম্বারেসড, বাট নাও উই মিস ইট। এটা হয় না যে তা না। আমি যেমন অপূর্বর কিছু নাটক দেখে আমার কান্না আসে, যেমন তারপরে যে কিছুদিন আগে একটা দেখলাম শাশ্বতর একটা নাটক, ওইটা দেখে আমার কান্না এসছে। তারপরে হঠাৎ দেখা নামে একটা নাটক দেখেছিলাম আমি, ওটা দেখে আমার কান্না এসছে। আমি বড় ছেলে দেখে আমার কান্না এসছে। ওটা আছে কিন্তু খুব কম, এখন নেই তো, মানে একদমই খুবই কম সেটা, কিন্তু আমার এইটা লেখার সময় লাস্ট মানে প্রেমের নাটক লেখা কিন্তু খুব কঠিন, আসলে খুব কঠিন। প্রেমের নাটক লেখাও কঠিন, বানানোও কঠিন, অভিনয়ও কঠিন, সত্যি। বিকজ কোন অ্যাঙ্গেল থেকে তুমি আবার মানে বলবে গল্পটা, তো আমি তোমাকে ভালোবাসি আর বাসি নাতে, তাই না? গল্প তো এক কথা তো একটা ভাবে দেখানো যায়, রাইট? এই গল্পটা লিখতে লাস্টে এসে আমার মনে হয়েছে যে এরকম না শেষ করতে পারতাম, মনে হয়েছে। আমি কিছু নাটক লিখতে যে আমি অনেক কেঁদেছি। একটা নাটক ও বানাবে, কিছুদিনের মধ্যে শুটিং হবে, ওইটা আমরা বিন ওয়েটিং ফর দ্যাট, ফর দ্য রাইট কাস্টিং অনেক দিন ধরে। ওইটা আমি অযোধ্যারায় কেঁদেছিলাম, মানে এটা এগুলো সত্যি কথা কিন্তু, হ্যাঁ। এবং আমার মনে ছিল যে আমি কেন লিখলাম এটা, মনে হচ্ছে যে এরকম না লিখতাম, হ্যাঁ। কিন্তু অযোধ্যারা কান্না যেটা না, এবং অনেকক্ষণ মন খারাপ করে থাকা, এগুলো তো আসলে, তবে এটা ঠিক যে ওই নাটকটার নাম হচ্ছে কোনো একদিন। জি, ও যে নাটকটার কথা না, ওটা অপেক্ষা, ওইটা আরেকটু পরে করব আমরা, কিন্তু কোনো একদিন যেটা, হ্যাঁ অপেক্ষাটা দেখো কেঁদেছে। গল্পটা কি ছিল? না, এটা এখনো আমরা শুটিং এ যাব 8 তারিখ থেকে। এটা রঙ্গন মিউজিক প্রযোজিত, আমাদের জামাল হোসেন ভাই খুবই নাইস, শাইন আপু খুবই নাইস, এই জন্য আমরা কাজটা করতে পারছি। এবং অনেক দিন পর, মানে প্রথম প্রেম করেছিলাম চ্যানেল আইয়ের জন্য ঈদে, সেটা ছিল হলো আফজাল ভাই আর মৌ, তারাই আবার আমাদের এই নাটক। কোন সাল বলো? এটা হলো 2002 মনে থাকে, এপ্রিলে, মানে আমরা ঈদে গিয়েছিল। এটা ওরকমই পুরনো গল্প। যে জনিদি বললেন না যে আগের নাটকগুলো মনে থাকে, আসলেই মনে থাকে, নাম হয়তো মনে পড়ছে না, এই মুহূর্তে আমার একটা গল্পের কথা মনে পড়ছে। যেমন ফারিয়ার আমার একটা নাটক খুব ভালো লেগেছিল, আমি অনেক কেঁদেছি, এটাও চ্যানেলের নাটক ছিল। সেটা হচ্ছে ওই যে গল্পটি হয়তো ভালোবাসার, না গল্পটি হতেও পারতো ভালোবাসার, মেহজাবিন এবং জোভান, মানে এমন কেঁদেছি আমি, মানে খুবই সুন্দর অভিনয় ছিল, খুবই কান্না বানিয়েছে, এবং লোকেশন সবকিছু মিলে। আচ্ছা, হোয়াট ইজ ইউর প্ল্যান অ্যাবাউট ওটিটি? জনগীতি কেন ওটিটিতে আসছেন না? ওটিটিতে আসছি না, এটা আমাকে সবাই প্রশ্ন করে, কেন আমি 3টা সিনেমা বানিয়ে ফেললাম, কেন আমি ওটিটিতে আসছি না। সেটা আমি আসলে অত মেধাবী পরিচালক না, আমি একসাথে সব পারি না। যেমন আমার সমমানের যারা আছে বা আমার সময় যারা সিনেমা বানিয়েছে, তারা কিন্তু সিনেমা বানাচ্ছে, ওটিটিও করছে, আবার আরেকটা সিনেমা বানাচ্ছে, অনেক কিছু পারে। কিন্তু আমার হলো কি, যেমন যখন আমি প্রহেলিকা যখন শুটিং করলাম, 22 সালে শুটিং করলাম, 23 সালে রিলিজ দিলাম, এগুলো নিয়ে এবার দেশের বাইরে গেলাম। তো আমার মনে হলো আমি কিভাবে ওইদিকে মনোযোগ দিব, আমার মনোযোগ তো সব এদিকে। তারপর 24 সালে আমরা আসলে একটা প্রসেসিং এ আছি, ফারিয়ারি একটা 7 পর্বের, ও কিন্তু ঠিক মতোই আমাকে পাঠিয়ে দিয়েছিল 23 সালে 7 পর্বের একটা, প্রতি পর্বের গল্প শেষ নারীদের নিয়ে। একটা ওটিটি প্ল্যাটফর্ম একটা পছন্দ করা হয়েছে অলরেডি, আমরা খুব শিগগিরই কাজে যাব। একসাথে আমি অনেক কিছু পারি না। বাট তুমি মেধাবী বলতে কি তোমার ডেফিনিশন কি? আমি তো মেধাবী না, হোয়াট ইজ নট মেকিং ইউ মেধাবী? অত কিছু একসাথে পারি, আমি পরিশ্রমী। হ্যাঁ, পরিশ্রমটাই হয়তো আমাকে। সাংবাদিক একটা চলে এসেছে যে তুমি মেধাবী বলতে কি? ও সবসময় বলে আমি মেধাবী না, তো আমার জানতে ইচ্ছে করলো হোয়াট ইজ। না, এই যে পরীক্ষা দিতে হয়, যেমন অনেকে আছে বলতে পারে শুটিং এর আগেই বলে আমার তো অমুক চ্যানেলে যাবে, তা আমি তো বলতে পারি না, তার মানে ওরা আমাকে অত মেধাবী ভাবে না। মেবি তুমি তো লাকি না, এখন থেকে বলে যে আমি তো লাকি পরিচালক না, কিন্তু তারপর আমি বলতে চাই আমি অনেক লাকি পরিচালক, কারণ আমি আমার চাওয়ার থেকে অনেক বেশি পেয়েছি। তোমার রাস্তাটা বন্ধু, আমাকে কষ্ট করে পেতে হয়েছে, কিন্তু আমি যা পেয়েছি আমি অনেক হ্যাপি। বাই দ্য ওয়ে, জাস্ট ফর দ্য মানে রেকর্ড, আমরা বলতে চাই যে আপনাদের এই বন্ধুত্ব এবং আপনাদের কাজগুলোকে আমরা সেলিব্রেট করি সবসময়, এবং উই লাভ ইউ এন্ড উই লুক ফরওয়ার্ড টু ইওর ওয়ার্ক। এবং আরেকটা কথা বলি, ইউজুয়ালি অনেক সময় বলে যে মেয়েরা কাজ করতে পারে না। আমার ধারণা বৌদির সাথে, আমার আসলে কারোর সাথে যে মানে হয় না যে ক্রিয়েটিভ মানে এক ধরনের ডিসপিউট হয়, ডেফিনেটলি হয়, বাট ওটা নিয়ে ওই লেভেলটাকে ক্রস করে না, একটা পর্যায়ে পর্যন্ত থ্রেশহোল্ডের বাইরে যায় না। বিকজ ও মানে আমার লেখা ঠিক আছে, আমি বেশি বুঝলাম যে আমি বেশি বুঝি, তো ও তো বানাবে,
at the end of the day it's directorship, right? Director is the captain of the ship. তো ও যেটা বানাবে ও অন্যভাবে ভাবতে পারে, আমার ভাবনার ও ভাবনা একখানে মিলতে হবে, অনেক মিলে। ডিসপিউটের পরে হলো মিলে না ডিসকাশন হয়। তারপর আমি বলি যে কখনো বলি কিছু কিছু ক্ষেত্রে বলি যে আচ্ছা আমাকে একটু চিন্তা করতে দাও, পরে আমার চিন্তা করে আবার তারপরে হলো কি আমি তো আকাশ থেকে চারটা নিয়ে এসে হাতে দিচ্ছে লিখতে পারি, ও তো দেখাতে হবে তো ওকে, রাইট? তো ওই ডিসপিউট গুলো পরে একটা জায়গায় না, কিন্তু ও আমাকে অনেক সম্মান করে, মানে আমার কাজকে অনেক সম্মান করে। ও জানে যে আর আমিও তো কাজকে আমি তো উল্টাপাল্টা কিছু করব না কাজের মধ্যে। তো ও জানে যে কাজটা যেহেতু আমার প্রেম এবং এটা যেহেতু আমি উপাসনার মতো করি, সো ও জানে যে এটা তো যেমনই হবে মাঝে তো ওই বানাবে, রাইট? এবং আরেকটা হলো যে হ্যাঁ দুই একটা জায়গায় আমার নো বলা আছে যে এই কাস্টিংটা এরকম করো না, এর জন্য দিনের পর দিন যার জন্য আমরা অপেক্ষা যেটা বললাম না, এটার জন্য বসে আছি তীর্থের মতো। প্রিয় দর্শক, আমি বলছিলাম শুরুতে যে আজকের আয়োজন আসলে 2 ঘন্টা হলেও শেষ হবে না, অনেক লম্বা গল্প হতে চলেছে এবং তাই হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ চয়নিকা দিয়ে এবং ফারিয়া আপা, থ্যাংক ইউ তোমাকে এবং থ্যাংক ইউ তারকা কথনের নেপথ্যে যারা আছে আমাদের সমস্ত দর্শকদের। আমরা আপনাদের জন্য এখনো আছি, আমরা সামনে আরো অনেক কাজ করতে চাই এবং আমরা দুইজন, আমি ফারিয়াকে অনেক থ্যাংক ইউ, সে আমার হায়েস্ট নাট্যকার এবং হায়েস্ট প্রোডিউসার, সবাই জেনে গেছে। তো অনেক আমাকে বলতো তোমার বিদেশের প্রোডিউসার কে কে, ভাই এবার দেখে নেন আপনারা বিদেশি প্রোডিউসার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ শাফি, তোমার নামটা সুন্দর করে উচ্চারণ করে দিলাম শাফি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভালো থেকো। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আগের পর্বে দেখা হবে।